দরজার দুনিয়া, লেখক হাসান। খুবই রহস্য একটি গল্প। চলুন শুনে আসি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পর্ব 1। গভীর রাতে হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছিলাম। হঠাৎ দেখতে পেলাম একটি মেয়ে আমার পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এত রাতে একা একটি মেয়ে মানুষ হেঁটে যাওয়া দেখে খুব কৌতূহলী হয়ে জানতে চাইলাম, আপু, একা একা এত রাতে কোথায় যাচ্ছেন? মেয়েটি পাশের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল, কোনো উত্তর দিল না। রাত তখন প্রায় 1:30। দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দিলাম। শীতকাল, তবে আজ কুয়াশা নেই, ঠান্ডা হাওয়া বইছে। গায়ে একটা চাদর জড়িয়ে 2 হাত গুটিসুটি মেরে হাঁটছি। কিছুটা দূর হাঁটার পরে আমার ডান পাশের রাস্তা দিয়ে দেখতে পেলাম একটা লোক হেঁটে যাচ্ছে। দূর থেকে ছেলে না মেয়ে তেমন বুঝতে পারিনি। একটু কাছে গিয়ে হাঁটার ধরন দেখে বুঝতে পারলাম একজন মেয়ে মানুষ, বোরকার মতোই লম্বা কালো পোশাক পরা, দিব্যি হেঁটে চলছে। আমি তো অনেকটা ভয় পেয়ে গিয়েছি, কারণ এই রাস্তায় দিনের বেলাতেও কিছু কিছু পুরুষ মানুষ হাঁটতে ভয় পায়। ভয় পাওয়ানো কয়েকটা কারণ আছে। নির্জন রাস্তা, রাস্তার চারপাশে ঘন জঙ্গল, আর অনেক দূরে দূরে ছোট বড় কয়েকটি পাহাড়। বিশেষ করে জঙ্গলটার কারণে মানুষ বেশি ভয় পায়। আমার দাদা ভাইয়ের কাছে শুনেছি এই জঙ্গলে শিকারি গেলে নাকি আর ফিরে আসত না। তবে সব শিকারি নয়, শিকারীরা জঙ্গলে ঢুকলে অদৃশ্য কোনো এক আওয়াজ এসে তাদের বারবার জানিয়ে দিত এই এলাকায় কোনো জীব শিকার করবে না। ভয়ে অনেকে পরের দিন থেকে আর যেত না, কিন্তু যারা নিজেকে বেশি সাহসী পণ্ডিত মনে করত তারাই বিপদে পড়ে যেত। যাই হোক, আমি হাঁটছিলাম, মেয়েটিও দ্রুত হাঁটছে। আমার ভেতরে একটা ভাবনা ঘুরপাক খাচ্ছে। যেখানে ছেলে মানুষ এত ভয় পায়, সেখানে এই মেয়ে একা এত রাতে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে? কারণ তো একটা আছেই। কৌতূহলী হয়ে একটু সাহস করে মেয়েটির কাছাকাছি গিয়ে বললাম, আপু, কোথায় যাচ্ছেন? কোনো সাড়া দিল না, হেঁটেই চলল। আবার বললাম, আপু, এত রাতে একা একা কই যাচ্ছেন? কোনো সাড়া দিচ্ছেন না কেন? আবার জিজ্ঞেস করলাম, এই যে শুনছেন, এত রাতে কোথায় যাচ্ছেন আপনি, একটু বলবেন? এবার মেয়েটি থমকে দাঁড়িয়ে গেল। ভয় পেয়ে আমিও একটু দূরে সরে দাঁড়ালাম। কিছুক্ষণ গম্ভীর হয়ে চুপ থেকে তারপর বলল, আমি আমার গন্তব্যে যাচ্ছি, তুমি তোমার গন্তব্যে যাও। এই বলে সে আবার হাঁটা শুরু করল। তার কণ্ঠের আওয়াজ শুনে আমি চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার হাত পা যেন আর চলছিল না। সাধারণ মানুষের কণ্ঠ কখনো এত মায়াবী সুন্দর হয় না। আমি তো আজ পর্যন্ত কোনো নারী বা পুরুষের এমন মায়াবী কণ্ঠস্বর শুনিনি। এই কয়েকটা শব্দের আওয়াজের মুহূর্তে আমার এমন অবস্থা হয়েছিল যে মন চেয়েছিল মেয়েটি জনম জনম ধরে তার কণ্ঠে আমার সাথে কথা বলুক, আর আমি শুধু শুনতে থাকি। দক্ষিণের ঠান্ডা হাওয়া এসে আমাকে আমার মুগ্ধ হয়ে থাকা দেয়াল থেকে জাগিয়ে দিল। শরীরটা ঝাঁকি মেরে চারদিক তাকিয়ে দেখি মেয়েটাকে আর দেখা যাচ্ছে না। তাকে না দেখতে পেয়ে সামনের দিকে দৌড়াতে লাগলাম। অনেকটা দূর দৌড়ে এসে দেখি কিছুটা দূরে তাকে দেখা যাচ্ছে, সে হাঁটছে। আমিও তার পিছু পিছু হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম মেয়েটি রাস্তা থেকে নেমে জঙ্গলের দিকে হাঁটা শুরু করল। অবাক হয়ে তাকিয়ে রইলাম, সে এত রাতে জঙ্গলে যাচ্ছে কেন? কোনো একটা রহস্য তো আছে এখানে। অনেকটা কৌতূহলী হয়ে আমিও তার পিছু পিছু হাঁটতে লাগলাম। যেতে যেতে দেখলাম সে একটা পাহাড়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। আমিও একটা গাছের আড়ালে লুকিয়ে থেকে তাকে দেখছিলাম। চাঁদের আলো আর জোনাক পোকার মিটিমিটি আলোয় কিছুটা দূর থেকে মেয়েটিকে পরিষ্কার দেখছিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে তার ডান হাত পাহাড়ের দিকে ইশারা করে কি যেন বলল। মুহূর্তের মধ্যে পাহাড়ে কম্পন তৈরি হল। ঠিক ভূমিকম্পের মতোই মাটি পাহাড় সব কাঁপছিল। অনেকটা ভয় পেয়ে কাছের গাছটিকে জড়িয়ে ধরলাম। একটু পরেই দেখলাম পাহাড়ের মাঝ বরাবর মাটি ফেটে একটা আলোকিত দরজা বেরিয়ে এলো। দরজাটা খুলে যাওয়ার সাথে সাথেই ভেতর থেকে এমন তীব্র আলো বের হচ্ছিল যে পুরো জঙ্গল আলোকিত হয়ে গেল। আলোটা এমন ছিল যা কোনো সাধারণ লাইটের আলোর মতো নয়। সেই আলোতে বালিকণাগুলো যেন হীরামুক্তার দানার মতো চমকাচ্ছিল। গাছের পাতাগুলোও একইভাবে উজ্জ্বল দেখাচ্ছিল। আমি আলোর দিকে তাকিয়ে থেকে যেন অন্য কোনো জগতে হারিয়ে গেলাম। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, যখন আলো ছড়িয়ে পড়েছে সেই আলোর সাথে সাথে এক অদ্ভুত সুগন্ধি চারদিকে ছড়িয়ে গেল। আমি এমন সুগন্ধি পৃথিবীর কোথাও পাইনি।
নিজের নিঃশ্বাসটাকে লম্বা করে টেনে নিয়ে সুগন্ধিটা অনুভব করছিলাম। আলোতে এখন মেয়েটাকে পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু তার শরীরে লম্বা কালো পোশাক আর চেহারায় অদ্ভুত এক নেকাব, যার কারণে কিছুই দেখা যাচ্ছে না। মেয়েটি দরজার ভেতরে প্রবেশ করল। সাথে সাথেই দরজাটা বন্ধ হয়ে পাহাড়ের ভেতরেই অদৃশ্য হয়ে বিলীন হয়ে গেল। আমি ঘাড়ানটা এখনো পাচ্ছি। যদিও প্রথমে অনেকটা ভয় ছিল, এখন আর তেমন ভয় লাগছে না। পাহাড়টার কাছে গিয়ে মোবাইলের টর্চ জ্বালিয়ে চারদিক দেখতে লাগলাম। পাহাড় আগের মতোই সাধারণ দেখা যাচ্ছে। মাটি ঠিকঠাক আছে, ছোট বড় লতাগুল্ম সবই ঠিক আছে। আজব ব্যাপার হলো, কিভাবে কি হলো আমার মাথায় কিছুই ধরছে না। হাজার প্রশ্ন আমার মাথায় ঘুরছে। কে এই মেয়ে? কি তার পরিচয়? আর এই দরজার ভেতর দিয়ে সে কোথায় গেল? দরজার ভেতরে জানি কত অজানা রহস্য লুকিয়ে আছে। হয়তোবা এটা অন্য কোনো দুনিয়া। একটু পরে পাহাড়টা একটা ঝাঁকি মেরে নিস্তব্ধ হয়ে গেল। জঙ্গলের শেয়ালগুলো ডেকে উঠল। এবার আমার ভেতরে ভয় ঢুকে গেল। দাঁড়িয়ে না থেকে বাড়ির দিকে দ্রুত হাঁটতে লাগলাম। বাড়ি গিয়েই প্রথমে আমার বন্ধুর ঘরের দরজা নাড়া দিয়ে তাকে ডাকতে লাগলাম। তাচির, এই তাচির, বন্ধু ওঠ, তাড়াতাড়ি। চোখ মুছতে মুছতে দরজা খুলে বলল, কি রে দস্ত, তুই আয়, ঘরে আয়। এত রাতে কি মনে করে এলি? আমি ফিসফিস করে জঙ্গলের পুরো ঘটনা তাকে বলতে লাগলাম। আমার কথা শুনে সে একটা হাসি দিয়ে মজার ছলে বলে উঠল, তোরে এমন একটা শট মারমু যে ঘরের দরজা ভেঙে নদীর পাড়ে গিয়ে পড়বি। রাত 3টে বাজে এসেছিস আমাকে আজগুবি কাহিনী শোনাতে? সর, যা বাড়ি গিয়ে ঘুমা, সকালে দোকান খুলবি না। আমি গম্ভীর হয়ে তাচিরের হাতটা ধরে বললাম, দোস্ত, মিথ্যে বলছি না, যেটা সত্যি সেটাই বলছি। এত রাতে তোর সাথে মজা করতে আসিনি। মজা মস্তি যে কোনো সময় করা যায়, বিশ্বাস কর, সব সময় মিথ্যে বলা যায় না। আর তুই তো জানিস আমি নিজেও মিথ্যে পছন্দ করি না। আমার গম্ভীরতা দেখে এবার তাচির শান্ত হয়ে বলল, কিভাবে সম্ভব? আমার তো মাথায় ধরছে না। আমি বললাম, দুনিয়ায় আমাদের চোখের আড়ালে অনেক রহস্য লুকিয়ে আছে যা আমরা জানি না। হয়তো সেইগুলোর ভেতরে এটাও সেই অজানা এক রহস্য। তাচির বলল, এখন কি করতে চাস বল? আমি বললাম, তুই আমার সাথে একটু আয়, আমি আবার যাব। তাচির বলল, এত রাতে যাবি? তুই তো জানিস আমি এমনিতেই ভীতু টাইপের, তার ওপর আবার জঙ্গল। তোর কথা শুনে আমার গায়ের সব পশম দাঁড়িয়ে গেছে। আমি বললাম, আমি তো আছি, ভয়ের কিছু নেই, একটু আয় আমার সাথে। আমি দেখতে চাই সে আবার বের হয় কিনা। এই বলা দুজনে রওনা দিলাম জঙ্গলের দিকে। গভীর রাত, তাচির একটু ভয় পাচ্ছিল। আমি বললাম, এত ভয় পাস কেন রে দোস্ত? আমি তো আছি তোর সাথে। তুই সেই ছোটবেলার মতোই রয়ে গেলি, এখনও তোর ভয়টা কমল না। কথা বলতে বলতে একটা সময় জঙ্গলের ভেতরে ঢুকে পড়লাম। সেই পাহাড়ের কাছে গিয়ে তাচিরকে পাহাড়টি দেখালাম। কিছুটা সময় গাছের আড়ালে দুজন বসে চুপি চুপি কথা বলছিলাম। শেয়ালের ডাক আর প্যাঁচার ভয়ঙ্কর আওয়াজে এক ভুতুরে সময় কেটে গেল। ফজরের আজান পড়ে গেল। তাচিরকে বললাম, দোস্ত সাবধান, এই কথা কারো কাছে বলবি না, আমরা আজকে রাতে আবার আসব। এই বলে বাড়ি চলে গেলাম। দিন শেষে রাত 12টার দিকে দোকান বন্ধ করে তাচিরকে নিয়ে চলে গেলাম সেই জঙ্গলে। পাহাড়ের অদূরে বড় একটা গাছের আড়ালে বসে দুজন ফিসফিস করে কথা বলছি, আর সেই রহস্যময়ী রমণীর অপেক্ষা করছি। রাত 2:30 বেজে গেল, কিন্তু আজ কোনো কিছুরই আভাস পেলাম না। তাচির বলল, দোস্ত ঠান্ডা লাগছে। আসলে আমি এখনও তোর কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। এখানে বসে থাকতে ভালো লাগছে না, চল বাড়ি চলে যাই। আমি বললাম, দোস্ত সারা জীবন ঘুমাতে পারবি, একটু অপেক্ষা কর। এই বলে আমরা তীব্র অপেক্ষায় চেয়ে রইলাম। 3টে বেজে যাচ্ছে। তাচিরের ঘুম চলে এলো। আমার কোলে মাথা রেখে সে ঘুমিয়ে পড়ল। আমারও একটু ঝিমুনি শুরু হলো। হঠাৎ মাটির কম্পন শুরু হলো। তাচির ঘুম থেকে লাফ দিয়ে উঠে আমাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত ভূমিকম্প হচ্ছে। আমি বললাম, না, সে আসছে। গাছের আড়ালে লুকিয়ে দুই বন্ধু গাছটিকে জড়িয়ে ধরে দেখছিলাম। পাহাড়টি কম্পিত হয়ে পাহাড় ফেটে দরজাটা বেরিয়ে এলো। দরজা খুলে যাওয়ার সাথে সাথেই সেই অজানা রহস্যময় আলোতে জঙ্গল আলোকিত হয়ে গেল। সুগন্ধি ছড়িয়ে পড়ল পুরো জঙ্গলে। তাচির হাঁ করে চোখ বড় বড় করে
তাকিয়ে আছে দরজার দিকে। একটু পরেই দরজার ভেতর থেকে একটি সাদা ঘোড়ার ওপর সাওয়ার হয়ে সেই মেয়েটি বেরিয়ে এলো। তার গায়ে ঝকঝকে সাদা গাউন পরা। এটা দুনিয়ার কোনো গাউন নয়, প্রতিটা সুতো থেকে যেন মণিমুক্তার আলো চমকাচ্ছে। এমন ডিজাইন দুনিয়ায় এখনো বানানো হয়নি। মাথার হিজাবের একটা অংশ ঘোড়ার পিঠে দোল খাচ্ছে। নিকাবে আছে এক গভীর রহস্য। মেয়েটির এক বিন্দু রূপ দেখা হয়নি এখনো। তার পোশাকের সৌন্দর্য এতটাই মায়াবী যে জনম জনম ধরে এই পোশাকের দিকে তাকিয়ে থাকলেও মন ভরবে না। গাউনের দুই পাশে হীরা মণিমুক্তা খচিত কারুকাজ করা, চোখের পলক সরানো যাচ্ছে না। আর ঘোড়ার ঘাড়ের পশমগুলো থেকেও আলো চমকাচ্ছে। এমন ঘোড়া পৃথিবীর কোথাও নেই। বর্ণনা দিয়ে শেষ করা যাবে না সেই সুন্দরের কথা। তাচির এক নজরে তাকিয়ে আছে, কোনো শব্দ করছে না। একটু পরে দেখলাম মেয়েটি দরজার দিকে ইশারা করে কি যেন বলল। সাথে সাথেই দরজাটা আগের মতো পাহাড়ের ভেতর অদৃশ্য হয়ে গেল। মেয়েটির পোশাকের আলোতে আর ঘোড়ার গায়ের পশমের আলোয় অনেকটা এলাকা আলোকিত হয়ে আছে। মেয়েটি ঘোড়াটিকে পূর্ব দিকে হাঁটার জন্য ইশারা করল। ঘোড়া হাঁটতে লাগল। ঝনঝন এক মায়াবী আওয়াজ ভেসে আসছে ঘোড়ার পায়ে পরানো মুক্তাবেড়ি থেকে। ঘোড়ায় সাওয়ার হয়ে কোথায় যাচ্ছে এই রমণী, জানতে যাচ্ছে আমার মন। তাচিরকে বললাম, চল আমার সাথে। এই বলে দুজনে ঘোড়ার পিছু পিছু লুকিয়ে লুকিয়ে হাঁটতে লাগলাম। বন্ধুরা, এই রহস্যময় ঘটনার দ্বিতীয় পর্বে জানিব আর তাচির কি সেই দরজার ওপারে যেতে পেরেছিল, আর সেই ঘোষ হাওয়ার রমণীর আসল পরিচয়ই বা কি। এসব রোমাঞ্চকর তথ্য জানতে এখনই আমাদের নয়ন এক্সপ্লেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই গল্পের পরবর্তী পর্বে।